আজকের নাটক স্বপ্নে অচেনা তুমি, রচনা আইভি রহমান, প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান স্বপ্নে অচেনা তুমি। এই ঝড়ের মধ্যে আর সামনে এগুলো ঠিক হবে না। তুমি সামনেই কোথাও গাড়িটাকে পার্ক করো। সামনে কিভাবে পার্ক করবো? কোনো নিরাপদ জায়গা তো দেখছি না। আহা, তাই বলে এভাবে গাড়ি চালানো তো যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঝিলিক, ভয় পেও না, ভয় পেও না। আমি দেখছি কোথাও গাড়িটাকে পার্ক করা যায় কিনা। কোনো ঘরবাড়ি চোখে পড়ছে না, কোনো গাছগাছালিও দেখছি না। এই ফাঁকা ময়দানে কোথায় গাড়ি থামাবো বলো? যা হয় কিছু একটা করো, আমার ভীষণ ভয় করছে। চারদিকে খুটখুটে অন্ধকার, বিজলির চমক ছাড়া কোথাও একটু আলো চোখে পড়ছে না। কি একটা বিপদে পড়লাম রে বাবা। দীপক, ওই দেখো দূরে একটা আলো দেখা যাচ্ছে, নিশ্চয়ই এখানে লোক আছে। তাই তো, তুমি বরং গাড়িটাকে ওই দিকে নিয়ে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। ছিলে ওটা একটা বাড়ি। আমারও তাই মনে হচ্ছে। তুমি দেরি করো না, গাড়িটাকে ওই বাড়িটার সামনে নিয়ে পার্ক করো। বাড়ির লোকজন নিশ্চয়ই আমাদের আশ্রয় দেবে। মাই গড, এ তো বাড়ি নয় ঝিলিক, এ যে একেবারে রাজপ্রাসাদ। তাই তো, কিন্তু এই ধুধু ময়দানে এমন সুন্দর একটা প্রাসাদ কোত্থেকে এলো বলো তো? কোথা থেকে আসবে, এখানেই ছিল, এতক্ষণ আমাদের চোখে পড়েনি। ঝিলিক, চলো চলো, গাড়ি থেকে বেরিয়ে ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। এই যে, ভেতরে কেউ আছেন? প্লিজ দরজাটা একটু খুলুন, আমরা বড় বিপদে পড়েছি। এই যে আমাদের কথা শুনতে পাচ্ছেন, দয়া করে দরজাটা একটু খুলুন। না, কেউ তো ভেতর থেকে সাড়া দিচ্ছে না, কি করি বলো তো? আরো জোরে চিৎকার করো দীপক, আরো জোরে। আমার মনে হয় কি জানো, ঝড়ের শব্দেই আমার চিৎকার ভেতর থেকে শুনতে পাচ্ছে না। দীপক দেখো, আমার মনে হয় দরজাটা ভেতর থেকে খোলাই রয়েছে, একটু হাত দিতেই কেমন যেন ফাঁকা হয়ে গেল। আচ্ছা দেখি তো। হ্যাঁ তাই তো, চলো আমরা ভেতরে ঢুকে পড়ি। হ্যাঁ হ্যাঁ চলো। মাই গড, দেখো দীপক, এই যে সত্যি রাজপ্রাসাদ, ঠিক যেন রূপকথার কল্পকাহিনীর মতো। ওহ ঝিলিক, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, আমরা কোনো স্বপ্নের মধ্যে নেই তো? কি যে বলো না, স্বপ্নের মধ্যে থাকবো কেন? চলো ভেতরে যাই। না না না, আমরা বরং এখানেই দাঁড়িয়ে থাকি, কেউ সামনে এলে তারপর ভেতরে যাই। কিন্তু কাউকেই তো দেখছি না, কেউ ভেতর থেকে সাড়াও দিচ্ছে না। চলো আমরা আরেকটু ভেতরে গিয়ে দেখি কেউ আছে কিনা। যাবো? আচ্ছা ঠিক আছে, চলো। দেখি, ভেতরে তো কাউকেই দেখছি না। হ্যাঁ, কাউকেই তো দেখছি না। কি আশ্চর্য ব্যাপার, তাই না? বাইরে কেমন ঘুটঘুটে অন্ধকার, কোথাও আলোর ছিটে ফোটা নেই, অথচ এই প্রাসাদের ভেতর যেন ঠিক তার উল্টো, কোথাও কোনো অন্ধকার নেই। সারি সারি ঝাড়বাতি, লাল নীল আলোর ছটায় চারপাশটা কেমন স্বপ্নপুরীর মতো লাগছে। এই চলো না ওই দিকটায় যাই। না না না, ওদিকে গিয়ে কি করবো বলো? এখানেই কোথাও বসে থাকি, তারপর ঝড় থামলে আমরা চলে যাবো। চলো না, ওই যে ও পাশে ওই ঘরটাতে চলো, একটু উঁকি মেরে দেখি কেউ আছে কিনা। চলো না। আচ্ছা চলো। এ কি ঝিলিক, ঘরটাতে কোনো দরজা দেখছি না। হ্যাঁ, বাতাসে ভারী পর্দা খানিকটা নড়ছে। শোনো, নিশ্চয়ই ভেতরে কেউ আছে। না না ঝিলিক, ওখানে যাওয়া আমাদের ঠিক হবে না। আমার মনে হচ্ছে ওখানে কেউ নেই, থাকলে নিশ্চয়ই এতক্ষণ বেরিয়ে আসতো। ঠিক আছে চলো। কই, ভেতরে তো কাউকে দেখছি না, আশ্চর্য। বাহ, কি সুন্দর! দেখো দেখো, কি পরিপাটি করে বিছানা করা। আরে এ তো বিছানা নয়, পালঙ্ক। ওমা, পালঙ্কে ওঠার জন্য দেখি দুটো সিঁড়িও রয়েছে।
আশ্চর্য, এইখানে কি কোনো জমিদার থাকে? না না, জমিদার না। আমার মনে হয় এখানে কোনো রাজা বাদশাহ থাকে। কিন্তু রাজা বাদশাহ বলে তো আজকাল আর কেউ নেই। দীপক, বাইরে যদি ঝর্ণা থামে তাহলে কিন্তু আমরা আজ রাতে এখানেই থাকবো, এই পালঙ্কে। তুমি কি যে বলো না ঝিলিক, তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। ওমা, দেখো দীপক, এখানে 2 কাপ কফি। তাই তো, কেমন গরম ধোঁয়া উঠছে। মনে হচ্ছে আমরা এসছি বলে এখনই কেউ এখানে রেখে গেল। এই দেখো, এখানে 2টো মোম জ্বলছে। মনে হচ্ছে এখনই কেউ জ্বালিয়ে দিয়ে গেছে। আশ্চর্য। আশ্চর্য নয়, বলো রহস্য। রহস্য, সমস্ত বাড়িটাই আমার কাছে একটা রহস্য বলে মনে হচ্ছে। এ পর্যন্ত একটা জনপ্রাণী আমাদের চোখে পড়লো না, অথচ সবকিছু কেমন সাজানো গোছানো। মনে হচ্ছে এইমাত্র কেউ এসে সবকিছু গুছিয়ে রেখে গেছে। আমার মনে হয় ওপাশে কেউ থাকতে পারে। চলো আমরা এক এক করে সমস্ত ঘর ঘুরে দেখি, কাউকে না কাউকে নিশ্চয়ই পেয়ে যাব। আমার মন বলছে কি জানো, এ বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কি যে সব বলো না, তোমার আসলে মাথার ঠিক নেই। কেউ যদি নাই থাকবে তো এই গরম কফি এলো কোত্থেকে? আর ওই যে ওখানে মোম জ্বলছে, দিয়া জ্বলছে, এসবই বা কে জ্বালিয়ে রেখে গেল? আমার তো একই প্রশ্ন, এজন্যই তো আমার কাছে সবকিছু রহস্য বলে মনে হচ্ছে। শোনো, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই আমাদের জন্য মঙ্গল। কিন্তু মহাশয়, এখান থেকে বেরিয়ে পড়ে তুমি যাবে কোথায়? মানে আবার কি? দেখছো না বাইরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড়ের রাতে এর চেয়ে আর নিরাপদ আশ্রয় কোথায় পাবে বলো? ঝড় না থামা পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। তুমি এক কাজ করো, ওই দিকটায় ঘুরে ঘুরে দেখো কারো দেখা পাও কিনা। আর আমি এই ফাঁকে একটু পালঙ্কে শুয়ে ঘুমিয়ে নেই। বাইরে ঝড় থামলে আমাকে দেখো। এই ঝিলিক, আরে আরে কি করছো তুমি? আহা, তুমি দেখছি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ছো। ঝিলিক, এই ঝিলিক, এই ঝিলিক। আহা দীপক, একটু ঘুমোতে দাও না প্লিজ। আরে কি বলছো তুমি? বিরক্ত করো না, তুমি যাও তো, ওদিকে দেখো কারো দেখা পাও কিনা। ঝিলিক, এই ঝিলিক, কি আশ্চর্য মেরে বাবা। ঝিলিক, এই ঝিলিক, ওঠো। ঝিলিক, এই ঝিলিক, আশ্চর্য, সত্যি ঘুমিয়ে পড়লো দেখছি। কি আশ্চর্য, এত বড় বাড়ি, এতগুলো ঘর, প্রতিটা ঘর পরিপাটি করে গোছানো। মেঝেতে ভেলভেটের কার্পেট, দরজা জানালায় ভারী পর্দা, চারদিকে দামি দামি আসবাবপত্র, এত আলো, অথচ কোথাও একটা মানুষ এ পর্যন্ত চোখে পড়ল না। দীপক। কে কে? আমি। তুমি? তুমি কে? আমাকে চিনতে পারছো না? আমি দীপালি, তোমার দীপালি। আমার দীপালি? হ্যাঁ, তুমি তোমার দীপালিকে চিনতে পারছো না? কি আশ্চর্য! তোমাকে আমি সত্যি চিনতে পারছি না। তুমি কে? এসো, তোমাকে ওপাশে ওই ঘরটাতে নিয়ে যাই। ওই ঘরটাতে কেন? ওই ঘরটাতে কি আছে? ওখানে গিয়ে তুমি কে সেটা তোমাকে চিনিয়ে দেব। মানে? বারে, তুমি যদি নিজেই নিজেকে না চেনো তাহলে আমাকে চিনবে কি করে? দেখো, আমি দীপক। আমি আর আমার কাজিন বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছি। বিপদ কেটে গেলেই আমরা এখান থেকে চলে যাব। সে তো আমি জানি। আর তুমি আসবে বলেই আজ নিজেকে এত সুন্দর করে সাজিয়েছি। দেখো দেখো দীপ, সমস্ত বাড়িতে তোমার জন্য দীপ জ্বালিয়ে রেখেছি। তোমাকে এত সহজে ছাড়ছি না। কি মানে? বারে, সকালে সূর্যের আলো না আসা পর্যন্ত তুমি যাবে কি করে? বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে না? তুমি এসো, আমার সঙ্গে এসো। মানে কোথায় যাব? আহা, এসোই না, এসো আমার পেছন পেছন এসো। মাই গড, এত বড় হল ঘর এখানে কোথা থেকে এলো? একই সমস্ত দেয়াল জুড়ে এসব পোর্ট্রেট, কাদের এসব?
চিনবে চিনবে, তোমাকে আমি সব কিছু চিনিয়ে দিচ্ছি। তার আগে এদিকে দেখো, এই যে, হ্যাঁ, এটা হচ্ছে জমিদার রায় বাহাদুর, মানে তোমার বাবার ছবি। আর ওপাশে সুন্দরী রানী, উনি হচ্ছেন তোমার মা। কি আশ্চর্য, এরা আমার বাবা মা হতে যাবেন কেন? আর এদিকে এই যে, এই ছবিটার দিকে তাকিয়ে দেখো, এটা হচ্ছে চিনতে পারছো, তোমার ছবি। আরে আশ্চর্য, সত্যি তো এটা আমার ছবি। কিন্তু আমার ছবি এখানে আসবে কি করে? আর ওই যে ওদিকে, ওটা হচ্ছে তোমার চাচা, মানে আমার বাবার ছবি। আর ওটা হচ্ছে আমার মায়ের। আর ওপাশে চিনতে পারছো, ওটা আমার ছবি। এবার নিশ্চয়ই তুমি নিজেকে চিনতে পারছো। না, পারছি না। আমি শুধু অবাক হচ্ছি। অবাক হওয়ার কিচ্ছু নেই, তুমি হচ্ছে জমিদার রায় বাহাদুরের একমাত্র পুত্র। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কাছে সবকিছু রহস্য মনে হচ্ছে। আস্তে আস্তে সব জানতে পারবে। আর অজানা সবকিছুই তো প্রত্যেকটা মানুষের কাছে রহস্য, তাই না? চলো চলো, ওদিকটায় গিয়ে বসি। বসো। জানো দীপ, এখান থেকে বাইরের আকাশটা দেখা যায়। কত রাত আমরা দুজন এখানে বসে আকাশের তারা গুনেছি, সপ্তর্ষি দেখেছি, আর ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি, গল্প করেছি। জানো দীপ, আমার না আজ ভীষণ ভীষণ ভালো লাগছে। তুমি না সব সময় আমার কাছে কাছে ছিলে, কিন্তু পাশে ছিলে না। আজ কতদিন পর আমি তোমাকে পাশে পেয়েছি। শুধু আকাশে আজ তারা নেই, নেই সপ্তর্ষি, কিন্তু কিন্তু তুমি তো পাশে আছো, তাই না? শুধু আজ আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভাবনা নেই। নির্ভয়ে তোমার পাশে বসে কথা বলতে পারছি। মানে কি বলছো তুমি? মানে আজ এত বড় প্রাসাদে শুধু তুমি আর আমি। আজ বড় মায়ের চোখ রাঙানি নেই, জমিদার রায় বাহাদুরের রক্তচক্ষু শাসন নেই। আছি শুধু তুমি আর আমি, আর আমাদের একান্ত এই মুহূর্তটুকু। তোমার মনে আছে দীপ, আমরা চুপি চুপি কত রাত এখানে পুকুর পাড়ে কিংবা চিলেকোঠায় গিয়ে গল্প করেছি। দিনের বেলায় বড় মা কিংবা চাচা জানের ভয়ে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস ছিল না, তাই রাতের অন্ধকারে চুপিসারে তোমার সাথে দেখা করতাম আর তোমাকে প্রাণ ভরে দেখতাম। মনে পড়ে দীপ সেই সমস্ত কথা? না, কিন্তু আমার সব কিছু এখনো স্পষ্ট মনে পড়ে। সেই সব রাত, সেই সব মুহূর্ত। কি ব্যাপার, এত দেরি করলে যে? দেরি তো একটু হবেই জানাব, সবার চোখে ফাঁকি দিয়ে তোমার কাছে আসাটা তো চারটিখানি কথা না। একই বাড়িতে থাকি, অথচ আমাদের দুজনকে কথা বলতে হয়, দেখা করতে হয় চুরি করে। আশ্চর্য। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। সে সম্ভাবনাও তো দেখছি না। তা অবশ্য ঠিক, আম্মি জান আব্বা জান দুজনেই রাজি। বড় মারও খানিকটা মত আছে, কিন্তু চাচা জানের ঘোর আপত্তি কারণেই তো আমাদের মিলনটা হচ্ছে না। এই দীপালি, চলো আমরা পালিয়ে যাই। কোথায়? দু চোখ যেদিকে যায়। চাচা জানের লোক সবখানে, কোথায় পালাবে? আর আমাকে বিয়ে করলে চাচা জান তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। তাই বলে আমাদের বিয়ে হবে না? জানি না, তবে তোমার সাথে আমার বিয়ে না হলে আমি নির্ঘাত জীবন দিয়ে দেব। না দীপালি, ও কথা বলো না প্লিজ। তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? কেন? চাচা যান তোমাকে জমিদারের মেয়ের সঙ্গে বিয়ে দেবেন? জমিদারের মেয়ে, জমিদারের মেয়ে। আচ্ছা, তুমি কম কিসে শুনি? তুমিও তো এই জমিদার বংশেরই একজন, রূপে গুণে অনন্যা। তাহলে কেন ওরা তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না বলো? কারণ আমি জমিদারের মেয়ে নই, জমিদার বংশের একজন। আর তাছাড়া আমরা ছোটবেলা থেকেই ভাই বোনের মতো মানুষ হয়েছি, আর তাই হয়তো চাচা যান আমাকে তার পুত্রবধূ হিসেবে দেখতে চান না। কিন্তু একটা উপায় তো বের করতে হবে। সে তো হবে। চলো এখন চলো, রাত পোহাবার বেশি দেরি নেই। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এই কি এত তাড়াতাড়ি চলে যাবে? যাব না, ওই দেখো আকাশ ফর্সা হতে শুরু করেছে, একটু পরেই চাচা যান জেগে উঠবেন যে। ঠিক আছে, চলো।
এমনি করে রোজ রাতে আমাদের অভিসার চলতো, কিন্তু আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। দীপ, দীপক, দীপক, আমার দীপ, সেদিন তো অনেক বাধা ছিল, কিন্তু আজ তো কোনো বাধা নেই। চলো চলো না আমরা কোথাও চলে যাই। কোথায়? কোথায় যাব? ওই যে খোলা আকাশের মাঝে, যেখানে আমাদের বেঁচে থাকার আশ্বাস রয়েছে, আমাদের ভালোবাসার পরিপূর্ণতা রয়েছে, যেখানে কোনো ক্ষোভ নেই, কোনো অন্যায় অবিচার নেই, কারো চোখ রাঙানি নেই, কারো শাসন নেই, যেখানে সময় স্রোতে হারিয়ে যাবার কোনো ভয় নেই। যাবে যাবে সেখানে দীপ? না। যাবে না। তাহলে আমার এই হাতটা ধরো। না 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 না, আমি যাব না, যাব না। তুমি কে? আমি তোমাকে চিনি না। এসব বলে কেন তুমি আমাকে বিভ্রান্ত করছো বলো? প্লিজ আমাকে যেতে দাও। ওদিকে ঝিলিক একা ঘুমিয়ে আছে। ঘুম থেকে জেগে ও যদি আমাকে না দেখে তাহলে ভীষণ ভয় পাবে। দীপ, দীপ, দীপ যেও না। দীপ শোনো, শোনো দীপ, শোনো দীপ, শোনো। কি ব্যাপার দীপক, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, আমি ওদিকটায় গিয়েছিলাম। কারো দেখা পেলে? সমস্ত বাড়ি জুড়ে শুধু একজনের দেখা পেয়েছি। কে সে? মেয়েটির নাম দীপালি। সে এক রহস্যময়ী, কিন্তু জানো, অনেক রূপসী। আমাকে পেয়ে কি যে সব বলছে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। তাই নাকি? কোথায় সে? ওই তো ওদিকে একটা হল ঘর আছে, ওটা পেরুলেই একটা লম্বা ব্যালকনি আছে, ওখানেই মেয়েটাকে রেখে এলাম। আমাকে নিয়ে যাবে ওর কাছে? আরে না না, তার কাছে গিয়ে তুমি কি করবে? কেন? তাছাড়া আমার মনে হলো কি জানো, মেয়েটার মাথায় না গন্ডগোল আছে। আমাকে পেয়ে কি যে সব উল্টাপাল্টা বকছিল। এত বড় প্রাসাদ সমান বাড়ি, অথচ মেয়েটা নাকি এখানে একাই থাকে। আসলে আসলে এখান থেকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই মঙ্গল। বাইরে একবার উঁকি মেরে দেখে এসো ঝড় থামলো কিনা। ঝড় না থামলে এখান থেকে যাব কি করে? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ। তাহলে দেখি, চলো। কোথায়? মেয়েটার সঙ্গে পরিচিত হয়ে আসি। যার বাড়িতে এসে আশ্রয় নিলাম, তার সঙ্গে পরিচয় না হয়ে গেলে অভদ্রতা হবে। কি আশ্চর্য! ঝিলিক, বাদ দাও তো এসব কথা। ঝড় থেমে গেলে আমরা এখান থেকে কেটে পড়বো। আহা, তুমি এত আপত্তি করছো কেন? চলো তো, চলো। আরে, মেয়েটাকে তো এখানেই রেখে গেলাম। এখানে রেখে গেলে বলেই যে সে এখানেই বসে থাকবে তা তো না। চলো খুঁজে দেখি। হ্যাঁ চলো। কি আশ্চর্য, কোথাও তো নেই, নিমেষেই হাওয়া হয়ে গেল। তাহলে তুমিও নিশ্চয়ই আমার মতোই স্বপ্ন দেখেছো। তোমার মতো স্বপ্ন দেখেছি মানে? আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি যে সব আজে বাজে স্বপ্ন দেখছিলাম। কি দেখছিলে? দেখলাম একটা খুব সুন্দর মেয়ে, লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি পরেছে, সমস্ত শরীরে গহনা। মেয়েটা তোমার হাত ধরে চিলেকোঠার দিকে নিয়ে যাচ্ছে, তারপর পেছনে দাঁড়িয়ে তোমাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি সেখানে গিয়ে হাজির হলাম, তারপর চিৎকার করে উঠলাম। তারপর আর কি, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি তুমি নেই। কি যে ভয় লাগছিল। কিন্তু আমি তো তোমার মতো ঘুমিয়ে পড়িনি, এতক্ষণ মেয়েটা রীতিমতো আমার সঙ্গে কথা বলছিল। ঠিক আছে, বিশ্বাস করলাম তুমি আমার মতো স্বপ্ন দেখোনি, কিন্তু মেয়েটা হুট করে গেল কোথায় বলো তো? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। চলো ও পাশের ওই ঘরটাতে দেখি। চলো। এখানেও তো কেউ নেই। ওমা, দেখো দেখো দীপক, এই ঘরটা আরো বেশি সুন্দর। কি চমৎকার নরম পেখমের মতো পালঙ্ক। আহা, এমন পালঙ্কে যদি প্রতিটা রাত ঘুমোতে পারতাম তাহলে কি মজাই না হতো। আহা ঝিলি, চলো তো এখান থেকে, চলো। আমার না ভীষণ ঘুম পাচ্ছে, তুমি যাও দেখো মেয়েটাকে খুঁজে পাও কিনা। হ্যাঁ, আমি বরং এই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। ঝিলি, এই ঝিলি, ঝিলি, কি হচ্ছে তোমার? ওঠো।
আহা উঠো না। বিরক্ত করো না তো। এই ঝিলিক, এই 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 ঝিলিক, এই ঝিলিক, ঘুমিয়ে পড়লে নাকি তুমি? ওহো, যা বাবা। আচ্ছা মেয়ে তো, শোয়ার সঙ্গে সঙ্গে কি করে যেমন গভীর ঘুমে তলিয়ে যায়। দীপক, এই দীপ, এদিকে শোনো। কে কে? আমি। ও তুমি? তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে তো আমরা তন্ন তন্ন করে খুঁজলাম। আমি তো এখানেই ছিলাম। কই আমার কিংবা ঝিলিকের কারো চোখে তো পড়নি। শুধু চোখ দিয়ে কি সবকিছু দেখা যায় দীপ? মনের চোখ হলো সবচাইতে বড় চোখ। মনের চোখ দিয়েই তো আমরা সবকিছু দেখতে পারি, উপলব্ধি করতে পারি। এসো আমার সঙ্গে, এসো। কোথায়? আহা, এসোই না। আচ্ছা, তার আগে বলো, আমাকে আজ দেখতে কেমন লাগছে? আজ না লুকিয়ে মায়ের বেনারসি শাড়িটা আমি পরেছি। এই বউ সাজে আমাকে কেমন লাগছে বলো তো? অপূর্ব, অপূর্ব লাগছে তোমায়। এমন রূপবতী নারী আমি কখনোই দেখিনি। হাসছো যে? এমনি। চলো। কোথায়? আমার সঙ্গে এসো, এলেই দেখতে পাবে। বেশ, চলো। দেখো দীপ, এই সেই চিলেকোঠা যেখানে আমরা দুজন অনেক রাত অভিসারে কাটিয়েছি। এই চিলেকোঠাতেই আমরা চুপিসারে আমাদের বাসর রচনা করতে চেয়েছিলাম। আমি লুকিয়ে সেদিন পরেছিলাম আম্মিজানের লাল বেনারসি শাড়ি, শরীরে জড়িয়েছিলাম আমার সমস্ত গহনা, আর তুমি পরেছিলে সাদা ধবধবে শেরওয়ানি আর মাথায় লাল টুকটুকে পাগড়ি। দীপ, দীপ, তোমার সেদিনের সব কথা মনে আছে? না, আমার কোনো কিছুই মনে নেই। কিন্তু আমি তো সেসব দিনের কথা কিছুতেই ভুলতে পারছি না দীপ, কিছুতেই না। শেষবারের মতো তোমার সাথে আমার যে কথাগুলো হলো, শোনো দীপালি, বলো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? সেটা হলো, আমাদের বিয়ে হোক আর না হোক, আমরা আমাদের বাসর রচনা করব। কি বলছো? হ্যাঁ, আমি তোমাকে বউ সাজে দেখতে চাই। ও মা, বিয়ের আগে বাসর? এ যে মহাপাপ দীপ। ওহো, পাপ পুণ্যের কথা পরে বিচার করব। আগে আমাদের বাসর রচনা করি, তারপর দেখো চারদিকে কেমন রিরি পড়ে যায়। নিজের সম্মান বাঁচাতে জমিদার নিশ্চয়ই আমাদের একত্র করে দেবেন। এ যে বড় অন্যায় দীপ, এত বড় অন্যায় করার সাহস আমার নেই। ওহো দীপালি, কেমন ভালোবাসা তোমার বলো তো, এইটুকু সাহস তোমার নেই? দীপ, দীপ দেখো, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি দীপ তোমাকে। কিন্তু না, কোনো কিন্তু নয় দীপালি, কোনো কিন্তু নয়। ভয় পেও না দীপালি, এই যে তোমাকে কথা দিচ্ছি, যেদিন আমাদের সত্যিকারের বাসর হবে শুধু সেদিনই আমি তোমাকে স্পর্শ করব, তার আগে নয়। বেশ দীপ, তুমি যা বলবে, যেভাবে বলবে, আমি তাই করব, তাই করব দীপ। সেদিন গভীর রাতে শুরু হলো আমাদের বাসর অভিযান। তারপর খানিকটা পর শুরু হলো হঠাৎ ঝোড়ো বাতাস। চারিদিকে প্রচণ্ড বাতাসের দাপটে আমরা দুজন কেঁপে কেঁপে উঠলাম। তুমি শক্ত করে আমাকে জড়িয়ে ধরে রাখলে। হঠাৎ হঠাৎ সিঁড়ির মাথায় ঘাট যেন পায়ের আওয়াজ। আমি চমকে উঠলাম। বিজলির এক ঝলক আলোয় শুধু দেখলাম চাচা যান তার বিশাল বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন, চোখ দুটো টকটকে লাল। কোনো কিছু বুঝে ওঠার আগেই উনি আমার বুকটা বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিলেন। আমার রক্তাক্ত দেহটা ওই নিচে, ওই পিচ ঢালা রাস্তায় মুহূর্তে নিষ্প্রাণ হয়ে পড়ে রইল। ওই যে দেখো দীপ, দেখো নিচে তাকিয়ে দেখো, আমার রক্তাক্ত দেহটা কেমন পড়ে আছে।
হ্যাঁ, তাই তো, তাই তো, ওখানে একটা রক্তাক্ত শরীর পড়ে আছে। ওটা কে? ওটা কে? দীপালি, 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 তুমি কোথায়? দীপালি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? দীপালি, 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 তুমি কোথায়? দীপালি। এই দীপক, দীপক, কি হয়েছে তোর? ঘুমের মধ্যে এমন করছিস কেন? এই দীপক, দীপক। কে কে? আরে আমি ঝিলিক। ও, কি হয়েছে তোর? ঘুমের মধ্যে কেমন যেন করছিলি। আমি পাশের ঘর থেকে ছুটে এলাম। ও মানে, কি ব্যাপার? কি স্বপ্ন দেখছিলি? হ্যাঁ মানে স্বপ্ন না, মানে হ্যাঁ স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন? খারাপ কোনো স্বপ্ন? না মানে এমন আমতা আমতা করছিস কেন? তুই যেরকম করছিলি আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছি। আচ্ছা ঝিলিক, বাইরে কি খুব জ্বর হচ্ছে রে? কই না তো। ও আচ্ছা, এখন কটা বাজে রে? ওই তো ঘড়ি দেখছিস না কটা বাজে? ও, ভোর হতে আর বেশি দেরি নেই, চল ছাদে যাই। তুই যা, আমার যেতে ইচ্ছে করছে না আরে রে। চল না, একা একা কি ভালো লাগে? না রে, তোর জ্বালা আমি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। আরে এখন আর ঘুম আসবে নাকি? আমার তো ঘুম আসবেই না। আর তোরও যে ঘুম আসবে না সেও আমি ভালো করেই জানি। তোকে বলেছে আমার ঘুম আসবে না, আমার ঘুমাতে ইচ্ছে করছে। আসবে না, ও, কারণ তুই এতক্ষণ যে আজগুবি স্বপ্ন দেখেছিলি, এখন শুয়ে শুয়ে তাই নিয়ে রিসার্চ করবি। চল তো, চল দেখি, ওঠ। না, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে, চল। ওকে। বাহ, কি সুন্দর নির্মল বাতাস, তাই না? শরীরটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। কি রে, চুপচাপ বসে আছিস কেন? কিছু বল। কি বলবো? ধরে নিয়ে এলি তুই, তুই বল, আমি শুনি। ধ্যাৎ, তুই না কেমন যেন। হেই, হ্যাঁ। তুই না সেদিন বললি আমাকে নিয়ে লং ড্রাইভে যাবি? যাবো একদিন। একদিন না, চল আজই যাই। আজই? হ্যাঁ আজ। প্রবলেম কোথায়? আজ হলিডে, সন্ধ্যার পর দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। আর তাছাড়া সময় কোথায়? তুই তো পরশু চলেই যাবি। দেখি। দেখি না, সত্যিই কিন্তু আজ যাচ্ছি। কিন্তু আমি তো এখানে কিছু চিনি না রে। তাতে কি, আমি তো চিনি। শোন, এখানে না খুব সুন্দর একটা জায়গা আছে, চারিদিকে শুধু গাছ আর গাছ। জ্যোৎস্না রাতে সে এক অপূর্ব দৃশ্য। ওখানে গেলে ভোর না হওয়া পর্যন্ত ঘরে ফিরতে মনই চাইবে না। তাই নাকি? কিন্তু আজ জ্যোৎস্না উঠবে তো? উঠুক আর না উঠুক, আজ আমরা যাচ্ছি, ব্যাস। আরে তুই এসেছিস বলেই না আজ একটু বেড়াতে পারছি, তা না হলে মা আমাকে একা একা কোথাও বেড়াতে দেয় নাকি? তাছাড়া কতদিন যাই না সেই জায়গাটায়। কবে একদিন বন্ধুদের সাথে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, যাবো যাবো বললাম তো যাবো। এবার তোর বকবকানি একটু থামা দেখি। ঝিলিক, আমাদের বোধহয় আর সামনে এগুলো ঠিক হবে না। কেন, কি হয়েছে? দেখছিস না আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় উঠতে পারে। এক কাজ করি, আমরা বরং ফিরে যাই। কি যে সব পাগলের মতো বলিস না, এত দূর পথ এসে কেউ ফিরে যায় নাকি? আর মাত্র 2 মিনিটের রাস্তা। আকাশের অবস্থা দেখেছিস? এই মুহূর্তে ঝড় উঠবে। তাতে কি, তুই এক কাজ কর, গাড়িটাকে ডান দিকে টার্ন নে। ডান দিকে? ডান দিকে কেন? ডান দিকে একটা পুরনো বাড়ি আছে, ওখানে কিছু পরিবার বাস করে। আমরা ওখানে কিছুক্ষণের জন্য আশ্রয় নিতে পারি, তারপর ঝড় থেমে গেলে আবার রওনা দেবো। ও ঠিক আছে। অলরেডি ঝড় উঠে গেছে। ওই যে সামনে আলো দেখা যাচ্ছে, তুই গাড়িটাকে ওখানে নিয়ে গিয়ে দাঁড় করা। জলদি নেমে আয়। ঠিক আছে, আসছি।
কিরে ঝিলি, এত পুরনো বাড়ি, চারিদিকে জঙ্গলে ভরে গেছে, এখানে লোকজন থাকে কি করে? থাকে থাকে বলেই তো তোকে নিয়ে এলাম। ওই দেখছিস না ভেতরে আলো জ্বলছে, চল ভেতরে চল। না 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 না, ইয়ে আমার কেমন জানি ভয় করছে। আরে ভয়ের কি আছে রে, তুই পুরুষ মানুষ কিন্তু একটা আস্ত ভীতুর ডিম। দেখি চল চল। কেডা কেডা ওইখানে? এই মেয়ে, আলোটা নিয়ে একটু এদিকে আসবে? কেডা আপনারা? বাইরে ঝড় উঠেছে, তাই আমরা দুজন এখানে একটু আশ্রয় নিয়েছি। ঝড় থেমে গেলে আমরা আবার চলে যাব। ও, তা ওইখানে খায় কেন? আপনারা ভেতরে আহেন। হ্যাঁ চলো। তুমি কি এখানে একা একা থাকো? না, আমি আমার বাজানরে নিয়ে থাকি। ও, উনি একটু সদাইপাতি করতে শহরের দিকে গেছেন, কিন্তু এখনও ফিরতেছে না। বাইরে তুফান ছুটছে, তাই বড় দুশ্চিন্তা হইতেছিল। আপনাকেও কথা হই না, ভাবলাম বাজান মনে হয় ফিরাইল। আপনারা খাড়ায় আছেন কেন? বহে একটু খাড়া, আমি পাটিটা বিছাইয়া দিতেছি। ঝিলি, ইয়ে বাইরে ঝড়ের দাপট দেখেছিস? শীতে আমার শরীর কেমন কাটা দিয়ে উঠছে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমারও শীত করছে রে। আপনারা বহেন, আমি আপনাদের জন্য গরম গরম চা নিয়ে আসতেছি। না না, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি বসো, তোমার সঙ্গে গল্প করি। কষ্ট হইব না, চা তৈরি আছে, আমি খালি গরম করে নিয়ে আসুন। এই ঝিলি, আমার মনে হয় না এই ঝড় সহজে থামবে। ভাবছি সারা রাত না এখানেই কাটিয়ে দিতে হয়। আরে না, এই ঝড় বেশিক্ষণ থাকবে না, দেখবি একটু পরেই থেমে গেছে। এই লন, আপনাদের জন্য চা নিয়ে আসছি, লাল চা, চলবো তো? অবশ্যই। বাহ, চা থেকে কি চমৎকার ধোঁয়া উঠছে। গরম গরম চুমুক দেন, দেখবেন শীত শীত ভাবটা অনেকটা কাইটা গেছে। তোমার নামটা কিন্তু এখনো জানা হয়নি, তোমার নাম কি? আমার নাম মিতালি। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, এই যে পুরনো একটা বাড়িতে তোমরা থাকো, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, তোমাদের ভয় করে না? ভিটা মাটি সব নদীতে ভাইসা নিয়ে গেল। বাজান আমারে নিয়া এই পুরানা বাড়িতে আইসা উঠল। এক সময় ভয়ে এই বাড়ির ধারে কাছে কেউ আইতো না, আর অহন অনেকেই এখানে আইসা আস্তানা গাড়ছে। কষ্ট আর বাসনের তাগিদের কাছে ভয় ডর কই হারাইয়া গেছে। এই বাড়ির ধারে কাছে ভয়ে কেউ আসতো না কেন? এ তো পুরানা জমিদার বাড়ি। মানুষে কয় এই জমিদারের মাইয়া নাকি তার প্রেমিকের জন্যে এই বাড়ির ছাদ থেকে পইরা জীবন দিছিল। তাই নাকি? তারপর অনেক বছর হইল, কিন্তু সেই জমিদারের মাইয়ার আত্মা নাকি অহনো এই বাড়ির আশপাশ ঘুরা বেড়ায়। মাঝরাইতে তার কান্নার আওয়াজ পাওয়া যায়। তুমি শুনেছ? আমি শুনি নাই, তয় বাজান শুনছে। মাইয়া মানুষের কাছে নাকি হে ধরা দেয় না, তার কান্নার আওয়াজ শুধু পুরুষ মানুষই শোনে। তোমাদের ভয় করে না? ওই যে কইলাম, কষ্ট আর বাঁচা মরার যেখানে প্রশ্ন, সেখানে ভয় ডর বলে কিছু থাকে না। নিত্য নতুন ভয় লগে যাগো বসবাস, তাগো আবার কিসের ভয় ডর? আর তাছাড়া আমাগো আর থাকুনের জায়গা কই। ও ঝিলিক, ঝড় অনেকটা কমে গেছে, আমাদের বোধহয় এখন রওনা দেওয়া উচিত। হ্যাঁ, ঝড় থেমে গেছে। এক কাজ কর, তুই গিয়ে গাড়িতে স্টার্ট দে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িতে যাচ্ছি, তুই দেরি করিস না। ঠিক আছে। কে 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 কে? আমি আমি দীপালি। দীপক, আমার দীপ, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না দীপ, দীপ, যেও না। ও মাই গড, এসব কি হচ্ছে? মিতালি, তোমার আলোটা একটু দেখাবে? হ্যাঁ চলেন। মিতালি, তোমাকে অনেক ধন্যবাদ। চলি কেমন? এদিকে যদি আবার কখনো আসি, তোমার সাথে দেখা হবে।
আচ্ছা। তোমাকে আর আসতে হবে না, এটুকু পথ আমি যেতে পারবো। ঠিক আছে। এই দীপক, কি রে, গাড়ির ভেতরে এমন চোখ ছানা বড়া করে বসে আছিস? কি হয়েছে? কে? আরে আমি। ও ঝিলিক, তুই এসেছিস? হ্যাঁ। জানিস, আমি না ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের ভয়? কি যেন আমার নাম ধরে ডাকছিল। নিশ্চয়ই জমিদারের মেয়ে তোর নাম ধরে ডাকছিল, তাই তো? আরে ঠাট্টা নয় ঝিলিক, শোন, আমি স্পষ্ট শুনেছি, এই যে এখানে এই গাড়ির পাশে দাঁড়িয়ে এসে করুণ সুরে কাঁদছিল। বুঝেছি, মিতালির মুখে গল্প শুনে তোর মধ্যে হ্যালুসিনেশন কাজ করছে। নে চল, এবার গাড়িতে স্টার্ট দে। হ্যাঁ, দিচ্ছি। মানুষ অবচেতন মনে যখন কোনো স্বপ্ন দেখে, তখন কি সেটা বাস্তবতার সঙ্গে মিলে যায়? অবচেতন মনের ভাবনা আর বাস্তবতার মিল আসলে কতটুকু? ঘুমের মধ্যে আমার অবচেতন মন যে স্বপ্ন দেখেছে, তার সঙ্গে গত রাতের ঘটনার কি কোনো মিলে খুঁজে পাওয়া যায় না? আচ্ছা, গত রাতে গাড়িতে বসে আমি কি সত্যি কারো কান্নার আওয়াজ শুনছিলাম? সত্যি কি আমাকে কেউ নাম ধরে ডাকছিল? নাকি এসবই ছিল আমার হ্যালুসিনেশন? হয়তো বা না। তবে যে দীপালি আমার স্বপ্নের মাঝে এসেছিল, সেই অচেনা দীপালি আমার কাছে যেন চিরচেনা হয়েই রইল। এতক্ষণ স্বপ্নে অচেনা তুমি নাটকের অভিনয় শুনলেন। রচনা আইভি রহমান। বিভিন্ন ভূমিকায় ছিলেন দীপক নুরুল হাসনাত জিলান, ঝিলিক রুকসানা শাহনাজ, দীপালি ফরিদা আক্তার রুমা এবং মিতালির চরিত্রে ছিলেন মিতু রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।